স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ও বিরোধীদের ফাটল। অনাস্থা প্রস্তাব বিরোধীদের, যেখানে সই করল না তৃণমূল কংগ্রেস। ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা, যেখানে সই করল না তৃণমূল কংগ্রেস। সই করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলির মোট 114 জন সাংসদ। তবে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই তৃণমূলের। স্পিকারকে আরো দুদিন সময় দেওয়া উচিত। বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার চেয়ে স্পিকারকে চিঠি দেওয়া হোক, দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে, সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে, ওই 4টে পয়েন্টের বেসিসে, যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2-3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো, তারপর 3 দিনের মধ্যে যদি আপনি ধরুন এটা ভুল করেছেন, আপনাকে আমাকে একটা সুযোগ দিতে হবে। আপনি আমাকে বলুন, নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কী? বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য কী? উপরাষ্ট্রপতিকে কথা শুনছে না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এদের মতো নই। যখন বিপদে পড়ে তখন হয়তো হরিদ্বারে ছুটে যায়, আবার ছুটবার চেষ্টা করছে কিনা কে জানে। আবার একটা অভিনয় দেখাবে যে পশ্চিমবাংলার মানুষকে, যে ভাই দেখো দেখো আমি সাইন করে নিই। মানুষের কাছে কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বোঝাটা খুব মুশকিল। যখন থেকে লোকসভা চলছে, সবচেয়ে বেস্ট স্পিকার হচ্ছে আমাদের ওম বিড়লাজি। আর তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিন, ওরা কোন ঘাটে জল খায়, কখন কি খায়, বোঝা খুব মুশকিল। স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সই করল না তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে আরো 2 দিন সময় দেওয়া হোক। আর এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলছেন শুনুন। তারা কি করে এটা বলছে যে 2-3 দিন সময় দিতে হবে, মানে পার্লামেন্ট ততক্ষণ এই সেশনটা অ্যাডজর্ন হয়ে যাবে। ঠিক আছে, 1। 2 নম্বর কথা হচ্ছে, মনে করে দেখুন বাংলার মানুষ, জগদীপ ধনখড় রাজ্যপাল পশ্চিমবঙ্গ, প্রতিদিন তার সঙ্গে মারামারি দেখেছেন মমতা ব্যানার্জি। কিন্তু জগদীপ ধনখড় যখন ভাইস প্রেসিডেন্ট ভোটে দাঁড়ালো, তখন কিন্তু তার বিরোধিতা এই তৃণমূল করেনি, বরং পরোক্ষে তাকে সমর্থন করে জিতিয়ে দিল। সেই ইন্ডিয়া জোট যাতে না ঠিক মতন তৈরি হয়, তার জন্য প্রথম কে এগোলো? মমতা ব্যানার্জি। নীতিশ কুমারকে সামনে রেখে যখন এগোচ্ছিল, প্রথম সেই যাত্রা ভঙ্গ করার নায়িকার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে যখন বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তখন নিয়ম অনুযায়ী এটা আনতেই পারে, অবিশ্বাস প্রস্তাব আনতেই পারে স্পিকারের উপর চাপ সৃষ্টি করার জন্য, কারণ যাতে বিরোধীদেরকে বলবার সুযোগ দেয়। সেইখানে প্রথম সেখানটায় বিরোধিতা করলো কে? প্রথম সেখানটায় চুনা লাগার থেকে, প্রথম সেই জায়গাটাই বিরোধী ঐক্য ফাটল ধরা থেকে সেই তৃণমূল। তার জন্য বিজেপিকে খুশি করার জন্য। সামনে ভোট, বিজেপিকে খুশি না করলে দিদি চলবে কি করে? কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। এখনো ওলা ড্রেন দেখতে পাবেন, মাছি উঠছে। এই তো উন্নয়ন। ন্যাশনাল প্রজেক্ট ওদের টাকা আছে, বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই। সবার সেটিং আছে, টিএমসি বিজেপি ও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই। নমস্কার। নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি। আমিও ঘুরবো, আপনাদেরও ঘোরাবো, আর বোঝার চেষ্টা করব ভোটের হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে। ওভারঅল দারুণ কাজ হয়েছে। এই 10-এর মধ্যে আমি 1 নম্বর আমি দেবো না। আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই। যেটা দরকার সেটা আমাদের পাইনি। যতটুকু চাহিদা তার থেকে বেশিই পাচ্ছি। অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, ভাবতে বাধ্য করাচ্ছে। দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দমদমে মোট 3টি পুরসভা আছে: উত্তর দমদম পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা। এর মধ্যে দমদম পুরসভার মোট 22টি ওয়ার্ড আর দক্ষিণ দমদম পুরসভার 1 থেকে 17 নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভা কেন্দ্র। গলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে,
আগে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ। রাস্তাঘাটে তো প্রচুর ক্লেম আছে রাস্তা কোনো খানাখন্দ নেই, প্রচুর খারাপ অবস্থা। অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায়। বৃষ্টির উইদিন 10 মিনিটসের মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায়। হাঁটু পর্যন্ত জল থাকেই। একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টও হয়েছে। খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয়। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না। নিকাশি ক্ষেত্রে তো এখন আর জল জমে না এখানে। বর্ষাকালে আগে বন্যা হতো। গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে, গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে। রাস্তা দু একটা জায়গায় খারাপ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার টাকা এসে গেছে, পথশ্রী কাজ শুরু হয়ে গেছে। আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, এমপি সবাইকে জানানো হয়েছে। বিগত 15 বছর ধরে সেই কোনো সুরাহা আমরা আজ পর্যন্ত পাইনি। প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী তো, ওনার এই কনস্টিটুয়েন্সির মধ্যে এরকম অজস্র উদাহরণ আছে, প্রায় দুর্নীতির চূড়াতে বসে আছেন উনি। দুর্নীতি একটা রাজনৈতিক শব্দ। বিজেপিতে থাকলে যতক্ষণ বিরোধী দলে আছে সে দুর্নীতিগ্রস্ত। যে মুহূর্তে জামা পাল্টে বা জার্সি পাল্টে সে বিজেপিতে চলে যাচ্ছে, সে মুহূর্তে সাধু হয়ে যাচ্ছে। দলটা করেছে পয়সা তুলতে, ফ্ল্যাট করতে গিয়ে টাকা, পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা। এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বাইনারির মধ্যে দিয়ে। এই বাইনারিটার অবসান হতে চলছে 26 সালের ভোটের মধ্যে দিয়ে। দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস বলছে 1951 সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস। মোট 10টি নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল। তারপর 2001-এ অরুণাভ ঘোষ প্রথমবার তৃণমূলকে এই কেন্দ্র থেকে জয়ের স্বাদ এনে দেন। 2011, 2016 এবং 2021 এই 3টি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য বসু। এখানে জল নিয়ে প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি, আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয়। এত ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই। এখানে জলা জমির ভরাট করে কোনো বিল্ডিং হয়েছে বলে আমি আমার এই 60 বছর বয়সে দেখিনি। একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া, মাঝখানে জায়গা ছান নেই, অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই। এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হবে, ডিমোলিশন অর্ডার কোর্ট করছে। এরা মিউনিসিপ্যালিটি বসে বোর্ড মিটিংয়ে ঠিক করছে ওর কার্নিস ভেঙে দিলেই হবে, কিন্তু কোর্ট তো ডিমোলিশনের অর্ডার বলেছে। একটা ফ্ল্যাটে যদি আগুন লাগে থাকবে এই অঞ্চলগুলো, কিচ্ছু থাকবে না। জলজমি বোঝানোর চেষ্টা মাঝে মাঝে হয়, পুলিশ প্রশাসন সতর্ক থাকে, আমরা সতর্ক থাকি, আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে, সেটা বন্ধ করাও হয়। গোটা পশ্চিমবাংলার মতো দমদম অতলে তলিয়ে গেছে। সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে। ডাক্তারবাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন, সরকারি শিক্ষা। মতিঝিল কমার্স কলেজ ব্যাংককে ভাড়া দিয়ে দিচ্ছে, ছাত্রছাত্রী নেই, ভাড়া দিচ্ছে। এখানে পাশে যে আইএলএস হসপিটাল আছে, নার্সিংহোম আছে, সেখানে কোনো বেড নেই। সরকারি হাসপাতালগুলোর অবস্থা তো একদমই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। লোকে তো এখন বলছে সবকটা চোর, সবকটা চোর। মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেই। ওটা রাজত্বটা ক্রিমিনালদের হাতে বাত্যবাবুরা তুলে দিয়েছেন। 2026-এর নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাবব। 100 দিনের টাকা দেয়নি, কাজের টাকা দেয়নি, এনার্জিএসের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, সমস্ত টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে। এত মিথ্যে বললে 18 থেকে 12 হয়েছে, এখন 50-এ আটকে আছে, আস্তে আস্তে 25-ও হয়ে যেতে পারে। এত মিথ্যে বলা ভালো নয়। দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন, দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেও দম এখনো কিন্তু ফুরোয়নি। তবে সময় তো ফুরিয়ে গেছে। আজ এখানেই আমার সফর শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।